नमस्कार फ्रेंड्स सबाइके आरेकटी नतून भिडियोते स्वागत जानाई। आजकेर এই ভিডিওতে আমি মধ্যপ্রদেশের পাঁচমারি নিয়ে আলোচনা করব। মধ্যপ্রদেশের পাঁচমারিটা সম্বন্ধে অনেকেই আপনারা জানেন। মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ শৈল শহর এবং খুবই অত্যন্ত সুন্দর একটি জায়গা পাঁচমারি। এই পাঁচমারি শহরে আপনি যখন ঘুরবেন এখানে আপনার টোটাল 2 দিন টাইম লাগবে টোটাল সমস্ত লোকাল সাইটসিং কভার করার জন্য। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই পাঁচমারির যে ট্যুরটা আমি 2024 সালের এপ্রিল মাসে করেছিলাম সেই ট্যুরটা আমি 2 দিন কিভাবে আমি ঘুরেছি সেটাই আজকে আমি বোর্ডে আপনাদেরকে দেখাবো। টোটাল মধ্যপ্রদেশ পাঁচমারির এই যে ট্যুরটা কিভাবে প্যাকেজটা ওখানে হয় বা আপনি প্রথম দিন কি কি দেখবেন, দ্বিতীয় দিন কি কি দেখবেন সেটা আপনাদেরকে এই বোর্ডে আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিই। পাঁচমারি ট্যুর 2024 ফার্স্ট ডে। ওখানে যখন আপনি যাবেন পাঁচমারিতে আপনার প্যাকেজ হিসাবে ঘুরতে হবে। তো ফার্স্ট ডেতে আপনার ওরা যেটা আর কি জিপসি করে ঘোরা হয়, জিপে করে ঘুরতে গেলে আপনাকে প্রথমে নিয়ে যাবেন মিউজিয়াম, মানে বাইসন লস মিউজিয়াম, তারপরে পাণ্ডব গুফা, তারপরে প্যারাসেলিং, বি ফল, রিচ গড়, ইকো পয়েন্ট, আশিয়ান দর্শন, ভাবিয়া দর্শিয়া এবং ধূপগড়। এই টোটাল 9টা সাইট সিন রয়েছে যারা জিপি করে প্রথম দিন ঘুরবেন। দ্বিতীয় দিন আপনি নিজস্ব প্রাইভেট কারেও ঘুরতে পারেন, যেমন হান্ডিখো, প্রিয়দর্শিনী, গুপ মহাদেব, বড় মহাদেব, গ্রিন ভ্যালি, রাজেন্দ্র ভ্যালি, লেক বোটিং এবং লাস্টে হচ্ছে আপনার জটাশঙ্কর মহাদেব মন্দিরে। প্রশ্ন থাকতে পারে যে পাঁচমারিটা আমি কিভাবে পৌঁছাবো, তো সেটা আপনাদেরকে বলছি। পাঁচমারি অত্যন্ত শৈল শহর, মানে অনেকটা পাহাড়ের উপরে অবস্থিত। তো এই পাঁচমারির নিকটবর্তী স্টেশন রয়েছে পিপারিয়া স্টেশন। পিপারিয়া স্টেশনে পৌঁছানোর সহজ পদ্ধতি হচ্ছে আপনার জবলপুর থেকে পিপারিয়া যাওয়ার জন্য যে ট্রেনটি রয়েছে অত্যন্ত ভালো ট্রেন, সেটি হলো 12062 রানী কমলাবতী জনশতাব্দী এক্সপ্রেস। যেই ট্রেনটি জবলপুর থেকে প্রতিদিন সকাল 5টা 30-এ ছাড়ে আর পিপারিয়াতে পৌঁছায় 7টা 43। আর স্লিপার নেই, মানে ওটা চেয়ার কারে পার হেড 120 টাকা করে নেয়। তো মোটামুটি ওই 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। সকাল 8টার মধ্যে আপনি পিপারিয়া স্টেশনে পৌঁছে যাবেন। এই কিভাবে আপনি পিপারিয়াতে পৌঁছাবেন, ওখানে গিয়ে গাড়ি করে কিভাবে ঘুরবেন, মানে গাড়ির ভাড়া কত পড়ে বা গাড়ির ড্রাইভারের নাম্বার, সেরকম একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, মানে জবলপুর থেকে পিপারিয়া। তো সেটা চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। আর আমিও এই ভিডিওতেও সেই গাড়ির ড্রাইভার নাম্বার দিয়ে দেবো। তো এবারে আপনি ওই পিপারিয়া স্টেশন থেকে পাঁচমারি যাওয়ার জন্য প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো 8টা যদি আপনি স্টেশনে পৌঁছান তাহলে আপনার ওখানে পৌঁছাতে প্রায় 10টা 10:30 বেজে যাবে পাঁচমারি ক্যান্টনমেন্ট এরিয়া। সেখানে গিয়ে প্রথম কাজ হবে আপনার একটা প্রথমে হোটেল নেওয়া। হোটেল নিয়ে তারপর আপনি প্রথম দিনে লোকাল সাইটসিংয়ের জন্য বেরিয়ে যাবেন। তো এবারে আপনাদেরকে বলবো পাঁচমারি ক্যান্টনমেন্ট এরিয়াতে ওখানে কী ধরনের হোটেল রয়েছে এবং কেমন ভাড়া। পাঁচমারির ক্যান্টনমেন্ট এরিয়াতে অনেক হোটেল রয়েছে। এখানে এই গলিতে দেখাচ্ছি, দেখুন হোটেল শ্রীকৃষ্ণা, হোটেল শিবা প্যালেস, আরও অনেক হোটেল রয়েছে। মধ্যপ্রদেশের পাঁচমারিতে এসে আমরা যে হোটেলে উঠেছি, এই যে আমার পিছনে হোটেল, তো এখানটাতে আমরা উঠেছি, মানে একটা রাত্রি থাকবো। আর পাঁচমারিতে আমাদের সাইট সিন হবে 2 দিনের। আজকের 4 তারিখ এবং কালকে 5 তারিখ। কালকে 5 তারিখ আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো আমরা 2 দিন এখানে ঘুরবো, একদিনের জন্য আমরা হোটেল নিয়েছি সংস্কার হোটেল। যে হোটেলটা আমরা নিয়েছি, এই যে হোটেলের রিসেপশন, ফার্স্ট ফ্লোরে নিয়েছি 102 নম্বর রুম। এই যে রুম, পুরো একটা কিং সাইজের বেড রয়েছে। এই হোটেল সংস্কার এটি পাঁচমারির ক্যান্টনমেন্ট এরিয়াতে অবস্থিত। এখানে ভাড়া পড়েছিল একটা রাতের জন্য টোটাল 1200 টাকা। আমরা 3 জন ছিলাম। তো অত্যন্ত সুন্দর একটি রুম, বড় সড়ো ছিল, সামনে একটি ছোট ব্যালকনিও ছিল, খুবই গোছানো ছিল। আর এই বাইরে থেকে আপনি এই গুলিতে অনেক হোটেলই দেখতে পেয়ে যাবেন। আর বাথরুমও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড ছিল, শাওয়ার ছিল এবং গরম জলের ব্যবস্থাও ছিল। আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছি হোটেলের রুমেই। এদের মেনু কার্ড রয়েছে, সেই মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে আপনার স্যান্ডউইচ দিয়েছে, চিজ স্যান্ডউইচ,
70 টাকা, আর পুরি ভাজি 90 টাকা, আর হচ্ছে আলু পোহা এটা হচ্ছে 35 টাকা। পাঁচমারিতে যে জিপসি করে যে সাফারিটা হয় সেই সাইট সিনগুলো আমরা এই জিপে করে ঘুরবো। তো এখানে বাইসন লজ আছে, বাইসন লজ থেকে এটাকে বুক করতে হবে। তো এখন আমরা আজকে 3 জনই যাচ্ছি, তাই 3210 টাকা দিতে হবে। যদি এটা আপনি শেয়ারে নেন সেক্ষেত্রে আপনার ওটা ভাগ হয়ে যাবে। তো এখন যেহেতু আমরা শেয়ার পাইনি, এখন প্রায় 11টা বাজে, সবাই আগে বেরিয়ে গেছে সকাল 9টা সাড়ে 9টার দিকে, তাই আমরা এটা পার্সোনালি যাচ্ছি। আমরা বসে গেছি। এই পাঁচমারিতে দুদিন আমরা কিভাবে ঘুরেছিলাম সেটা একটু সংক্ষেপে আপনাদের বলে দিই। যেহেতু আমরা পাঁচমারি দেখে পরের দিন আমাদেরকে ট্রেন ধরতে হয়েছিল সন্ধ্যাবেলায় উজ্জয়ন যাওয়ার জন্য, তাই আমরা প্রথম দিনই পাঁচমারিতে পৌঁছে হোটেলে একটি জিপ নিয়ে, জিপের ভাড়া পড়েছিল যেটা 3 নম্বর প্যাকেজ 3210 টাকা, সেটা আমরা পারমিট করিয়ে বাইসন লজ থেকে আমরা প্রথম দিন জিপ সাফারি করে নিয়েছিলাম। আর পরের দিন সকালবেলা হোটেল চেক আউট করে আমাদের আগে বুক করা প্রাইভেট কার করে পুরো সারাদিন আবার লোকাল সাইট সিন সেরে সন্ধ্যাবেলায় আমাদেরকে স্টেশনে ড্রপ করে দিয়েছিল। তো 3210 টাকা দিয়ে আপনি ফুল গাড়িও বুক করতে পারেন, অথবা শেয়ারেও আপনি করলে ওই টাকাটা সবার মধ্যে 6 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। এখন আমি বাইসন লজে পৌঁছে গেছি। এই যে আমার পিছনে বাইসন লজের গেট, এখানে এখন এই এন্ট্রির জন্য টিকিট কাটতে হবে, পারমিট করাতে হবে। এখানে পুরোটাই ক্যাশে পেমেন্ট হয়, মানে অনলাইন এখানে চলে না। তো আগে এইখানটাতে আগে পেমেন্ট করে নিই। প্রথমে 2000 টাকা দিয়ে একটি টিকিট করা হলো এইভাবে, তারপরে আবার 1210 টাকা দিয়ে একটা টিকিট এই কাউন্টারে করা হলো। এখানে আপনার গাইডের জন্য এই স্লিপটা দেওয়া হয়েছে, যে থাকবে পুরোটা দিন, মানে আমাদের সাথে এই জিপে করে উনি সমস্ত লোকাল সাইট সিন যেগুলো আছে ওগুলো সব ঘুরিয়ে দিয়ে দেখাবে কোথায় কী আছে। ঠিক আছে, লজের এই যে বাইসন এখানে রয়েছে, এখানে একটা মিউজিয়াম রয়েছে। প্রথমে মিউজিয়ামটা চলুন আমরা দেখি। এই বাইসন লজে পৌঁছে আপনার পারমিট হয়ে যাওয়ার পরে এখানেই প্রথম যে প্যাকেজ রয়েছে, এখানে 3টে প্যাকেজ হয়, তার মধ্যে 3 নম্বর প্যাকেজটাই বেশিরভাগ পর্যটক দেখে থাকেন, যার প্যাকেজ মূল্য 3210 টাকা। আর এই প্যাকেজের মধ্যেই রয়েছে মিউজিয়াম। তো বাইসন লজে 2টো মিউজিয়াম রয়েছে। প্রথম মিউজিয়ামে মানে আপনার যে পাঁচমারির জঙ্গলে যে সমস্ত জন্তু জানোয়ারদের দেখতে পাওয়া যায় এবং পাঁচমারিতে আপনি কী কী ঘুরে দেখতে পারবেন তার সমস্ত ডিটেলস এই মিউজিয়ামের মধ্যে রয়েছে। খুবই সুন্দর লাগবে, ঘুরে দেখবেন অবশ্যই। আর দ্বিতীয় মিউজিয়ামটা হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এর মধ্যে প্রাকৃতিক সমস্ত জিনিসপত্র এর মধ্যে রয়েছে, পাখি রয়েছে, পাখিদের কলরব এখানে শুনতে পাবেন, আরও বিভিন্ন রকমের চিত্র এখানে রয়েছে। চলে এসেছি বাইসন লজ দেখে পরবর্তী সাইট সিনে পাণ্ডব গুহা। আর এই পাণ্ডব গুহায় ঢোকার আগে এখানে অনেক দোকানপাট রয়েছে। এই দেখুন এখানে অনেক দোকানপাট রয়েছে খাবার দাবারের। পাণ্ডব কেভস, পাণ্ডব কেভসে সামনেটা অত্যন্ত সুন্দর ফুলের বাগানে সজ্জিত, যা দেখে আপনার মন একদম পুরো ভরে যাবে। সত্যি খুবই সুন্দর এই पांडव गुहार ये जाएगा को पांडव गुफा का नाम दिया हुआ है। और पांडव के बारे में हम सभी लोग जानते हैं कि पांडव को अपने जीवन काल में 12 साल का वनवास और 1 साल का अज्ञातवास मिला था। तो जब आदिवासियों ने इन जंगल के बीच में ये 5 गुफाओं को देखा तो ये अनुमान लगाया शायद पांडवों ने अपना वनवास का जो समय वो इन गुफाओं में बिताया होगा। लेकिन यहाँ पे पांडवों का कोई सबूत नहीं। पांडव गुफा इसलिए नाम पड़ा क्योंकि ये गुफाएँ 5 हैं। 5 गुफाएँ पांडव गुफा नाम दे दिया और इस शहर को नाम दे दिया पंचमढ़ी। पंच मतलब हो गया नंबर 5, जो कि 5 गुफाएँ पंच, और मणि मतलब हो जाता है गुफा। आदिवासी जिस जगह पे रहते हैं उस जगह को मणि, मढ़िया या मठ के नाम से जानते हैं। तो इन गुफाओं को मणि का नाम दिया, 5 गुफाएँ तो पंचमढ़ी, इस शहर को नाम दे दिया पंचमढ़ी। এটাই হলো সেই পাণ্ডব কেভস, যেখানে নাকি প্রাচীনকালে সেই পঞ্চপাণ্ডবরা এখানে এসে আস্তানা গেড়েছিল। আর সেরকমভাবেই এখানে 5টা টোটাল গুহা রয়েছে, কিন্তু সেগুলো এখন নেট দিয়ে পুরো ঘিরে রাখা আছে, কারণ অনেক বদমাশ লোকেরা সব এই গুহার মধ্যে ঢুকে নানা রকমের কলাকীর্তি করত, যেটা মানুষের চোখে খুবই খারাপ লেগেছে। তাই এখানে প্রশাসন থেকে এই কেভসের সামনে সব খাঁচা দিয়ে আটকে রাখা আছে। আর এই পাণ্ডব গুফার উপর থেকে মানে টপ থেকে চারিদিকে দৃশ্যটা অত্যন্ত সুন্দর লাগে দেখতে। আর পাণ্ডব গুহার সামনের দিকের এই গার্ডেনটা তো আরও চমৎকার লাগে দেখতে এই উপর থেকে।
পাণ্ডব কেভসের সামনে এই ধরনের কার রাইডিংয়ের মজাও আপনি নিতে পারেন। পার হেড 100 টাকা দিয়ে আপনি অত্যন্ত সুন্দরভাবে এই কারে রাইডিং করতে পারেন। আমরা এখন বিফলের রাস্তায় ঢুকেছি। চারিদিকে মানে কি বলবো, আপনাদের দেখো এই চেকিং পয়েন্ট বিফল যাওয়ার জন্য। যেহেতু ফরেস্ট এরিয়ায় ঢুকছি তার জন্য আমাদের এখানে চেকিং হলো। নিচে নামছি, পুরো পাহাড়টা সেই উপর থেকে নিচের দিকে নেমে আসলাম। পাণ্ডব গুহা দেখে এবার আমি এসে পৌঁছে গেছি বি ফলসে। সেইটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, নিচে নিয়ে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখুন এখানটাতে मिनी वाटरफॉल। अभी हम जिस वाटरफॉल पे खड़े, ये मिनी वाटरफॉल है और मेन वाटरफॉल नीचे है, लगभग 400 मीटर नीचे आप लोग को जाना है, जिसमें 350 सीढ़ी आप लोग को उतरना है और 350 सीढ़ी वापस चढ़ना है। वाटरफॉल का नाम है बी फॉल, लेकिन पुराने समय में इस वाटरफॉल को जमुना प्रपात के नाम से जानते हैं। तो जिस रास्ते से आप ये पानी देख रहे हैं, तो पानी आ रहा है सारा नेचुरल है, और जिस रास्ते से पानी आ रहा है इसके रास्ते में जामुन के पेड़ काफ़ी ज़्यादा लगे हुए हैं। तो जामुन के पेड़ों से अर्थ हुआ जमुना, और प्रपात यानी होता है जन्नत, तो पुराने लोगों ने नाम दे दिया जमुना प्रपात। लेकिन जब हमारे यहाँ ब्रिटिश टाइम आया, अंग्रेज़ टाइम पे इस वाटरफॉल को देखा गया, तो इस वाटरफॉल के आसपास जो पहाड़ हैं, इन पहाड़ों पे हनी बी, मधुमक्खी के छाते इस जगह पे काफ़ी ज़्यादा होते हैं। तो अंग्रेज़ों ने इस वाटरफॉल का नाम चेंज करके बी फॉल रखा। यही वाटरफॉल जाके नीचे 150 फीट की हाइट से गिरता है, जो आप लोग का मेन वाटरफॉल है। 150 फीट की हाइट से जो झरना गिरता है उसके नीचे जाकर के अगर आप लोग नहाएंगे तो बॉडी पे जब पानी लगता है ऐसा फील होता है जैसे मधुमक्खी हनी बी आपकी बॉडी पे आपको काट रही है, बाइट कर रही है, इसलिए नाम पड़ गया बी फॉल। দেখুন সিঁড়িটা দেখুন, সেই নিচে কত খাড়া সিঁড়ি। তো সবাই উপরে আসছে দেখে। এই দেখুন আমরা প্রায় 400 সিঁড়ি অতিক্রম করে নিচের দিকে চলে এসেছি, আর সামনে প্রচুর বাদর দাঁড়িয়ে আছে, আর ওই যে নিচটাতে আমরা যাব ওখানটাতে, আর এই যে ফলসটা পড়ছে এই উপর থেকে পড়ছে, এই হচ্ছে সেই বি ফলস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like বি ফলসে এখন স্নান করতে যাব, চলুন আমরা স্নান করতে যাব। the night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running. বি ফলস দেখে ফিরে এসে আমরা দুপুরের লাঞ্চ সেরেছিলাম বেটা বাবুর্চি নামক একটি সুন্দর রেস্টুরেন্টে, যেখানে আমাদের দুপুরের মিলে পড়েছিল পার হেড 200 টাকা করে। দুপুরের লাঞ্চ এই বেটা বাবুর্চিতে করলাম, খাবার দাবার ভালোই ছিল। তো এবারে চলুন পরবর্তী সাইট সিনের জন্য যাওয়া যাক। দুপুরের লাঞ্চ শেষ করে এবার এসে আমরা পৌঁছে গেছি রিচ পিছনের দিকে যত গাছ দেখা যাচ্ছে পুরো সবুজ, পুরোটা শাল গাছের জঙ্গল। এই দেখুন শাল গাছের পাতা দেখুন কেমন, এই দেখুন এই যে
गुफा का नाम है रीचगढ़। तो रीच मतलब होता है एक एनिमल्स जिसे हम भालू भी बोलते हैं। भालू हम सभी लोग जानते हैं भालू। तो भालू को लोकल लैंग्वेज में आदिवासी जो होते थे वो रीच बोलते थे। गुफा आप जो देख रहे हैं ये नेचुरल है। अभी हमने फर्स्ट में पांडव गुफाएं देख के आई थी। वो गुफाएं जो है बनाई हुई 5 गुफाएं थी, हाथों द्वारा मानव निर्मित गुफाएं। ये गुफा नेचुरल है, पानी के कटाव से अपने आप बने। यहाँ पे देखिएगा भालू, इसलिए नाम पड़ गया रीच गढ़, क्योंकि भालू को रीच भी बोलते हैं। रीच गढ़ इस गुफा का नाम पड़ा है। गढ़ मतलब हो जाता है किसी चीज़ का रहवास या किला। तो भालू इस जगह पे रहते इसलिए उनका गढ़ था, इसलिए रीच है। 4 मूवी का यहाँ पे शूटिंग हुआ है, अशोका, तरकीब, चक्रव्यूह और धाका। ऐसे करके 4 मूवी के छोटे छोटे सीन इस जगह पे लिए। এই রিচগড় যেটা আমরা এসে পৌঁছে গেছি, এখন সেই নিচের দিকে গুহাটা রয়েছে, সেই গুহার নিচে আমরা যাব। অনেকটা ডিপে রয়েছে, চলুন যাওয়া যাক। মনে হচ্ছে যেন দুটো পাহাড় দুদিকটা পুরো এসে মিশেছে, আর ওই জায়গাটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে এই যে, আর ওই নিচটাতে গুহা রয়েছে। যে ওই জায়গাটাতে আমরা যাবো। রিচগড়ের যে গুহাটা, এখন এখানটা দাঁড়িয়ে আছি, ওদিক থেকে যে হাওয়াটা আসছে মানে এত ভালো লাগছে, সত্যি কি বলবো, পুরো মানে এসি চালিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন। কেমন লাগে? হেভি ঠান্ডা হাওয়া, পুরো ঠান্ডা। এটা হচ্ছে ন্যাচারাল এসি। ন্যাচারাল এসি। এই যে এই যে পাথরগুলোর এখানে ফুটো ফুটো রয়েছে, পাথর রয়েছে, তা দেখে মনে হচ্ছে এটা কোনো এক সময় জলের নিচে ছিল। যেরকম জলের নিচে থাকলে পাথরের গায়ে এরকম হয়, সেরকমই দেখতে, মানে সমুদ্রের নিচে ছিল কোনো এক সময়। গাইডরাও তাই বলছিল। দেখো কত জোরে হাওয়া আসছে, এসি চলছে। রিচগড়ে বড় গুহা থেকে এবার আমরা ছোট গুহার মধ্যে ঢুকছি। এই সেই ছোট গুহা, দেখুন মাথা নিচু করে ঢুকতে হবে। এটা হচ্ছে টিয়ারগিলের গুহা। দেখুন মাথা নিচু করে যেতে হবে। এই যে সরু গুহা, দারুণ অ্যাডভেঞ্চার। পুরো এসি চলছে গুহার মধ্যে। এই যে গাছের শিকড়, এইখান থেকে এইভাবে, ও মাই গড। দেখুন দেখুন কিভাবে আসতে হয়। এই রিচগড়ে এসে এই ছোট গুহার আনন্দ অবশ্যই কিন্তু নেবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. ধূপঘরে ঢোকার আগে এই যে সামনের দিকে ধূপঘরের জঙ্গল, আর এখানে ঢোকার আগে চেকিং পয়েন্ট রয়েছে। আমরা যে টিকিটটা করেছিলাম সেই টিকিটটা এখানে দেখাতে হবে। সেই নিচের দিকে আমরা যাব, ওই দিকটাতে নিচের দিকে, এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। আর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মধ্যে সব থেকে যে উঁচু পাহাড়, সেই ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা, ওখানে আমরা যাব। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা ঘুরে ঘুরে যাচ্ছে সেই পাহাড়ের উপরে। পাঁচমারিতে ঘুরতে আসলে একটা আলাদা মজা। সাফারি করে সব থেকে বড় উঁচু পাহাড়ের উপরে উঠতে পারবো, খুবই ভালো লাগছে। এই যে পাহাড়টা, এই পাহাড়ের উপরে উঠবো। দেখুন দেখুন দেখুন, এই দেখুন এই রাস্তাটা দেখুন, দূর এই উপরের দিকে উঠছে। একটা ভিউ পয়েন্ট আসছে, সামনের দিকের পুরো ভ্যালিটা দেখা যাবে। ধূপগড়ের পাহাড়ের উঁচুতে পৌঁছাতে পৌঁছাতে এই ধরনের অনেক দৃশ্য দেখতে পাওয়া যায়। এখন দেখছেন আপনারা আসাম দৃশ্য, খুবই দারুণ একটি ভিউ পয়েন্ট। এটা আমরা দেখলাম, যেটা আপনারাও যেতে যেতে এই জিপে করে দেখতে পেয়ে যাবেন। একদম পুরো ঘন জঙ্গল। কেমন লাগছে?
পুরো টপে। দারুণ লাগছে। পাহাড় যারা পিপাসু তাদের কাছে হেঁটে থাকবে। Summer sky, it was the best we ever had. এখন আমরা পাঁচমারির ধূপগড়ে এসে পৌঁছে গেছি। পুরো একদম সেই পাহাড়ের উচ্চতা, সর্বোচ্চ যে পাহাড় ধূপগড়ের, সেই ধূপগড়ের সর্বোচ্চ পাহাড়ের একদম চূড়ায় আমরা রয়েছি। আর এখানে কিছু সাইট সিন রয়েছে, আমাদের সঙ্গে গাইড রয়েছে। চলুন গাইডের মুখ থেকে আমরা শুনে নিই এখানে কী কী দেখার আছে। जिस पॉइंट पे खड़े हैं ये धूपगढ़ नाम है इस चोटी का। और धूपगढ़ जो है ये एमपी की सबसे ऊंची चोटी कहलाती है। एमपी और छत्तीसगढ़ 2 राज्यों में सबसे ऊंची चोटी कहलाती है। और इस चोटी को ही नाम मिला है धूपगढ़, जो आपके सामने दिख रहे हैं आप। ये है सबसे ऊंची चोटी। तो धूपगढ़ इसी पर्वत को कहा जाता है क्योंकि अभी इस पहाड़ पे सनराइज़ और सनसेट दोनों ही व्यू पॉइंट हैं। अभी सामने जो आप देख रहे हैं ये सनराइज़ पॉइंट है, फिर यहीं से हम सीधे चलेंगे तो सनसेट पॉइंट। तो जब सनराइज़ होता है सबसे पहले जो धूप होती है वो इस माउंटेन पे होती है, फिर निचले हिस्से में जाती है। और जब सनसेट होता है तो निचले हिस्से से ऊपर की ओर आती है, लास्ट में इस पर्वत पे होगी, फिर सनसेट हो जाएगा। तो सुबह से लेकर शाम तक इस जगह पे धूप होती है, इसलिए इस जगह को नाम मिला है धूपगढ़। 4429 फीट में इसकी ऊंचाई है और 4429 फीट और 1352 मीटर में समुद्र सतह से, है ना। अभी फिर वहाँ से आप जाएंगे तो सामने से 2 चोटी आपको और दिखाई देंगी, एक महादेव की चोटी और एक चौड़ागढ़। तो महादेव जो है वो 1330 मीटर सेकंड नंबर हाई स्पीक, उसके बाद चौड़ागढ़ जो है 1308 मीटर। ऐसे करके 3 हाई स्पीक पचमढ़ी में। গাইডের মুখ থেকে যেটা শুনলেন যে এখান থেকেই প্রথম সূর্যের আলোটা এসে এই যে পিছনের যে বড় পাহাড়টা রয়েছে এর গায়ে পড়ে, আর তার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে ধূপগড়, যেখানে মানে সূর্যের আলো সবসময় এখানে থাকে। তো এবারে আমরা সেই সানরাইজ পয়েন্টটা সামনে চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানকার ভিউটা, এই দেখুন এদিকে পাহাড় আর এখানে পুরো রেলিং দেওয়া আছে। ওয়াও, দেখুন দেখুন, এই হলো ভিউ। এই ধূপগড়ের সানরাইজ পয়েন্ট থেকে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে একটি চৌড়াগড় শিব মন্দির, আর একটা রয়েছে মহাদেব চটি, যেটা ধূপগড়ের মধ্যে সবথেকে উঁচু পাহাড়, যেটা গাইডের মুখ থেকে আপনারা শুনলেন। We're gonna be 2 hearts running wild. ধূপগড়ের সানরাইজ পয়েন্ট দেখে এবারে আমরা চলে এসেছি ধূপগড়ের আরেকটি মিউজিয়ামে। এই মিউজিয়ামে এই ধূপগড়ের সানরাইজ থেকে সানসেট পর্যন্ত যে সমস্ত ভিউ পয়েন্টসগুলো আমরা দেখেছি সমস্ত কিছু একসঙ্গে এই মিউজিয়ামের মধ্যে রয়েছে, মানে পেন্টিং আকারে। চলুন আমাদের পাঁচমারিতে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে, মানে ভিউ পয়েন্ট, তারপরে ফলস, সমস্ত কিছু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে। মানে এখানে মিউজিয়ামের মধ্যে আসলে আপনি সমস্ত যে ভিউ পয়েন্টসগুলো রয়েছে সবগুলো এখানে একসঙ্গেই দেখতে পেয়ে যাবেন। অরিজিনালি দেখে এসে আবার এখানে ছবিতে দেখা মজাটাই একটা আলাদা। ধূপগড়ে সানরাইজ পয়েন্ট আমরা দেখে এবার আমরা সামনের দিকে যাচ্ছি সানসেট পয়েন্ট দেখতে। তো চলুন আমাদের সাথে সানসেট পয়েন্ট আপনারা দর্শন করুন। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এই রাস্তাটা সোজা ওই সামনের দিকটাতেই সানসেট পয়েন্ট। 5:30 বাজে, আর কিছুক্ষণ পরেই সানসেট হবে। এই জায়গাটাতে দেখুন পুরো স্টেডিয়ামের মতো ধাপ ধাপ করে দেওয়া আছে, যাতে সবাই এখানে বসে একসঙ্গে বসে সবাই ওই সেই পাহাড়ের কোলে সূর্যের অস্ত যাওয়াটা উপভোগ করতে পারে। চারিদিকে দেখুন শুধু পাহাড়ের রেঞ্জ, দেখুন ধাপে 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 পাহাড়কে কত সুন্দরভাবে প্রাকৃতিকভাবে সাজানো আছে। দেখুন এখানে সবাই এসে হাজির হয়েছে, সারাদিন ঘুরে সবাই এই বিকালের দিকে এসে এই ধূপগড়ের সানসেট পয়েন্টে এসে পৌঁছে যায়। এই অত্যন্ত সুন্দর দূরে পাহাড়ের কোলে সূর্যের অস্ত যাওয়াকে দর্শন করার জন্য। 6:11 বেজে গেছে, আর কিছুক্ষণ পরেই সানসেট হবে, সূর্য অস্ত যাবে। আর কিছুক্ষণ পরেই সবাই এসে দেখুন হাজির হয়ে গেছে এই সূর্যাস্ত দেখার পয়েন্টে। আমরা 3 জন বসে আছি এবং এখন সানসেট আমরা দর্শন করছি। আরও অনেক লোক সবাই এখানে আছে। সূর্য অস্ত যাচ্ছে।
so পাঁচমারিতে এই প্রথম দিন ঘোরার জন্য টোটাল আপনার যা খরচ হবে, বা আমরা টোটাল 3 জন ঘুরেছিলাম, 3 জনে আমাদের যা খরচ পড়েছে সেটা একটু আপনাদেরকে বলে দিই সংক্ষেপে। তো প্রথম দিন সকালবেলা পৌঁছে হোটেলের টিফিন 3 জনের পড়েছিল 200 টাকা। লাঞ্চ দুপুরবেলা খেয়েছিলাম বেটা বাবুর্চিতে, 600 টাকা পড়েছিল। ডিনার রাতের বেলা 3 জনের 120 টাকা করে বা 100 টাকা করে 300 টাকা পড়েছিল। আর আপনার প্রাইভেট কার টোটাল ভাড়া পড়েছিল 2 দিনের জন্য 3000 টাকা। তো প্রথম দিনে ওরা আমাদেরকে স্টেশন থেকে হোটেলে ড্রপ করে দিয়েছে, সেই হিসাবে আমি 1000 টাকা ধরলাম। আর জিপ ভাড়া পড়েছিল প্রথম দিন টোটাল সারাদিনের 3210 টাকা একটা প্যাকেজ। আর হোটেল ভাড়া পড়েছিল 1200 টাকা একটা নাইটের জন্য, আমরা 3 জন ছিলাম। এক্সট্রা আরও আমি 200 টাকা ধরেছি। তো এই টোটাল সারাদিনের খরচ ধরে টোটাল হয়েছে 6710 টাকা। এটা প্রথম দিন খরচ হয়েছে। ফ্রেন্ডস, ধূপগড়ের সানসেট পয়েন্ট থেকে সানসেট দেখার সাথে সাথে আমাদের পাঁচমারির প্রথম দিনের সমস্ত সাইট সিন দেখা কমপ্লিট হয়ে গেল। তো এই যে সমস্ত সাইট সিন আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন। তো আমাদের পাঁচমারিতে 2 দিনের প্রোগ্রাম রয়েছে, আজকের ছিল প্রথম দিন। দেখা হবে কালকের দ্বিতীয় দিনের সমস্ত লোকাল সাইট সিন নিয়ে। তো আজকের এই ধূপগড়ের সানসেট পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just 2 hearts running wild, never sleep, never stop, as we shuffle